হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আর্ট সাপোর্ট উইথ আর্টস বাই র্যাটস। সাথে আছি আমি আসিফুর রহমান, একজন প্রফেশনাল কার্টুনিস্ট, কমিক বুক আর্টিস্ট ও সফল ইউটিউবার। ক্লিপ স্টুডিও দিয়ে 2D গেম অ্যাসেট তৈরির টিউটোরিয়াল সিরিজের শেষ পর্বে সবাইকে স্বাগতম। গত পর্বগুলিতে আমরা দেখেছি একটা 2D গেম অ্যাসেট, যেটা হিসেবে আমরা বেছে নিয়েছি একটি মাটির কলস, মোহরের কলস যেটা, সেটির কনসেপ্ট থেকে শুরু করে লাইন আর্ট, ভ্যালু ডিজাইন, ফ্ল্যাট কালারিং এবং রেন্ডারিংয়ের ফার্স্ট ফেজ, দ্যাট ইজ লাইট সেটআপ। আজকের পর্বে আমরা দেখব রেন্ডারিং এবং পলিশিং, যেটা হচ্ছে একদম আমাদের কাজের ফাইনাল স্টেজ। যদিও টিউটোরিয়াল সিরিজের শুরুতে আমি বলেছিলাম যে পুরো টিউটোরিয়ালটা আসলে রিয়েল টাইম ভিডিও প্রসেস দেখানো হবে, তবে রেন্ডারিংয়ের এই স্টেজে এসে আমার মনে হলো একটু স্পিড আপ করে দেখানো যায়, কারণ রেন্ডারিংয়ের বিষয়টা আসলে একটু টেডিয়াস এবং এটা রিয়েল টাইমে দেখাটা একটু বোরিং হয়ে যেতে পারে। তবে ভয় নেই, আমি আমার যে থট প্রসেস এবং স্টেপসগুলি ফলো করি সেগুলি সবগুলি এক্সপ্লেন করার চেষ্টা করব। তার কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলে যাই সরাসরি ক্লিপ স্টুডিওতে। রেন্ডারিংয়ের প্রথম স্টেজে এখানে লাইটিংটা আরেকটু রিফাইন করে নিচ্ছি, অর্থাৎ কিনা বাম পাশে একটা রিফ্লেক্টেড লাইট বা বলা যায় আর একটা ফিল লাইট যোগ করলাম, একটু রেডিশ, জাস্ট ব্লুইশ কালারের সাথে একটা ব্যালেন্স আনবার জন্য। এরপর মাল্টিপ্লাই লেয়ার, সেখানে আরেকটু ডার্কার কালার নিয়ে শ্যাডোগুলোকে রিফাইন করা, কন্ট্রাস্টটা আরেকটু বাড়ানো। এই রেন্ডারিংটার সময় বিভিন্ন স্টেজে মনে রাখতে হয় যে কোথায় লাইটটা আসতেছে আর কোথায় রিফ্লেক্ট অথবা বাউন্স করে কোন প্লেনগুলোকে হিট করছে। এই জন্যে জাস্ট লাইট শ্যাডোটা আরেকটু রিফাইন করা, আরেকটু বিভিন্ন জায়গায় ডার্ক যে এরিয়াগুলো সেখানে পুশ করা, সব কিছু সেট আপ করে নেবার পর তারপর আমরা জাস্ট পলিশের দিকে যাব। তো এই স্টেজে মাল্টিপ্লাই লেয়ারের ভেতরে আমি জাস্ট নিচের প্লেনগুলো যেখানে যেখানে শ্যাডো পড়তেছে ওই জায়গাগুলিকে আরেকটু ডার্কার করে দিচ্ছি। এই রেন্ডারিংটা একটু লম্বা একটা প্রসেস, পুরো আমি ভিডিওটা দেখলাম যে এটা আসলে টোটাল রেন্ডারিং আমার সময় লেগেছে এই স্টেজে অ্যাটলিস্ট যে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো। তো সেটুকুকে কনজেস্ট করে আমি জাস্ট স্পিড পেইন্টের মাধ্যমে এখানে দেখাচ্ছি। লাইট সেটআপগুলো আরেকটু রিফাইন করছি, যেখানে যেখানে লাইট হিট করতে পারে উপরের প্লেনগুলো সেগুলোকে অ্যাডেড লাইট দেয়া, ব্রাইটেন আপ করা কিছু জায়গা, জুয়েলারি যে অংশগুলিতে মেটাল ছিল সেখানে এগুলিতে আরও স্ট্রং হাইলাইট দেয়া, অর্থাৎ কিনা যেটা আসলে ব্রাইটেস্ট পয়েন্ট বলা যায় ছবি, ওই কন্ট্রাস্টটা আসলে ছবির সেন্টার অফ অ্যাটেনশন, যে জায়গাটা আমি যে পয়েন্টে ফোকাসটা ধরে রাখতে চাই সেই পয়েন্টটাকে ইন্ডিকেট করে। যাই হোক, এইগুলি সেট আপ করবার পর আমি যেটা করি যে লাইন আর্টের যে লেয়ারটা ওই লেয়ারটাকে অফ করে দিই এবং নিচের লেয়ারগুলো অর্থাৎ কিনা ফ্ল্যাট কালার, শ্যাডো, হাইলাইটের যে অ্যাড মোডের একটা লেয়ার সবগুলিকে মার্জ করে ফেলি। ক্লিপ স্টুডিওতে এটা করবার জন্য একটা অপশন আছে যে মার্জ ভিজিবল, সেই সময় ওই লেয়ারগুলিতে ক্লিক করে জাস্ট ওগুলিকে ভিজিবল রেখে তারপরে মার্জ করে দিলে ওগুলি মার্জ হয়ে একটা লেয়ার হয়ে যায়। আমার এই রেন্ডারিং বা পলিশিং স্টেজে এসে ওই একটা লেয়ারের মধ্যে কাজ করতে সুবিধা লাগে, এই জন্য এটা করে নেওয়া। এখন যেটা আমি করছি মোটামুটি একটা ব্রাশই, এখানে আসলে খুব একটা টেক্সচার ব্রাশিংয়ের কাজ নেই, একটা ব্রাশ দিয়েই জাস্ট ফর্মগুলোকে আরেকটু রিফাইন করা। এই স্টেজে খেয়াল রাখতে হবে সবসময় ওই যে ছোট্ট থাম্বনেইলটা, ওই থাম্বনেইলটায় যে ভিউটা দেখা যাচ্ছে আমার এই ছোটোখাটো রেন্ডারিংগুলো কিন্তু ওই ভিউটাকে বা ওই ছবির যে কন্ট্রাস্ট বা ওই ছবির মেইন মেসেজটাকে ডিস্টার্ব করবে না। অর্থাৎ কিনা আমার এই চেঞ্জগুলো বা এই ব্রাশিংগুলো আসলে মেজর কোনো ডিসিশান আমি যা অলরেডি নিয়ে ফেলেছি, যেগুলো আমরা আগের পর্বগুলিতে দেখে আসলাম, ওইটাকে চেঞ্জ করবে না। এখন আমি জাস্ট ব্রাশিং করে ফাইনাল পলিশিং যেটাকে বলে, এজগুলো একটু রিফাইন করছি, বিভিন্ন ফর্মগুলোকে আরেকটু বেটার ডিফাইন করতেছি এবং অনেক জায়গায় লুজ ব্রাশ স্ট্রোক আছে যেগুলোকে আমি একটু বলা যায় যে এটাকে বলা টাইট দিয়ে একটা লাইনে আনার চেষ্টা করতেছি। তবে মেইন যে আমার ছবির মেসেজ বা মেইন ছবির কম্পোজিশন কোনো কিছুই কিন্তু চেঞ্জ হচ্ছে না। যদি আপনি দেখেন যে ব্রাশিং করতে করতে ওখানে চেঞ্জ চলে আসতেছে, তার মানে কিন্তু বুঝতে হবে যে আগের স্টেপগুলো পুরোপুরি কমপ্লিট করা হয়নি, ওখানে ফাঁক থেকে যাওয়ার কারণে এইখানে এসে আবার মেজর কোনো ডিসিশন নিতে হচ্ছে।
আমরা এমনভাবে ওই স্টেজগুলো কমপ্লিট করে আসবো যাতে এই স্টেজে এসে আমাদের মেজর কোনো ডিসিশন মেকিং না করতে হয়। জাস্ট এটা ব্রাশগুলো দিয়ে এজগুলিকে রিফাইন করা, শেপ ল্যাঙ্গুয়েজটা ঠিক করা। শেপ ল্যাঙ্গুয়েজ বিষয়টা আমি প্রায়ই বলি। শেপ ল্যাঙ্গুয়েজ বড় স্টেজে তো অবশ্যই, এই ছোট রেন্ডারিং স্টেজে এসেও শেপ ল্যাঙ্গুয়েজটা মাথায় রাখা খুবই জরুরি। অর্থাৎ কি না, ছোট ছোট ব্রাশ স্ট্রোক দিয়ে আমার যে শেপগুলো তৈরি হচ্ছে ওই শেপগুলো কিন্তু মানে ছবিতে আমি যদি অনেক জুম করেও দেখি তখন ওই শেপগুলো যাতে প্লিজিং শেপ থাকে। যেমন এই যে হাইলাইটের শেপগুলো, এই শেপগুলোকে আমি কীরকম দিব অবশ্যই সেটা ডিপেন্ড করবে আমার ম্যাটেরিয়ালটা এজ কেমন, কোথায় কতখানি ব্রাইট হবে সেটা আমরা এতক্ষণ ঠিক করেছি, এবং ওটার শেপটা কীরকম হবে সেই জিনিসটা এই স্টেজে এসে ঠিক করব রেন্ডারিং স্টেজে। আর রেন্ডারিংটা যে নেসেসারি সবসময় তাও না, এক এক ছবিতে রেন্ডারিং কিন্তু এক এক স্টেজে শেষ হয়ে যায়। আমরা যদি কমিকের দেখি, কমিকে সাধারণত এই লেভেলের পলিশে কালারিংয়ে কিন্তু যাওয়াই হয় না। কমিক কালারিংয়ের জন্য আগের স্টেপগুলি আমরা যে ফলো করে এসেছি সেখান পর্যন্তই যথেষ্ট। স্প্ল্যাশ আর্ট বা গেমের অ্যাসেট সেই ক্ষেত্রে অনেক সময় এরকম রেন্ডারিং করে একটা পলিশ করা হয়। তো এটা জাস্ট আমার এটা যে নেসেসারি সবসময় সেটাও না, আর্ট স্টাইলের উপর ডিপেন্ড করে এই স্টেজটা কিন্তু নাও লাগতে পারে। তবে সেই আগের স্টেজ যেগুলি আমরা দেখেছি, লাইট সেট আপ, শ্যাডো সেট আপ, সবগুলি কিন্তু একেবারে নেসেসারি। আমরা এই রেন্ডারিং স্টেজ মানে একেবারে রেন্ডার্ড হওয়া আর্টওয়ার্ক দেখি বলে অনেক সময় যেটা আমি ভাবতাম আর কি, যে হয়তো এইভাবেই প্রথম থেকে কালারিংটা করা হয়। ব্যাপারটা পুরোপুরি ভুল, কারণ কালারিংটা আস্তে আস্তে বিল্ড আপ করে করে এই স্টেজে আসার পর কিন্তু আমরা ব্রাশিংটা দেখি। অনেকে আমরা টেক্সচার ব্রাশ নিয়ে খুবই ফ্যাসিনেটেড, এবং দেখা যায় আমরা আগের যে স্টেপগুলো করে এসেছি, অর্থাৎ কিনা কনসেপ্ট, ফ্ল্যাট কালারিং, ভ্যালু বিল্ড আপ, তারপর লাইট শ্যাডো সেট আপ, ওই স্টেজগুলি পার হবার আগেই আমরা টেক্সচার ব্রাশ এনে গাছপালার পাতা আঁকা শুরু করি, আমরা ঘাস আঁকা শুরু করি। বাট জিনিসগুলো পুরোপুরি আননেসেসারি এবং রং, একেবারে স্ট্রেইট অ্যাওয়ে রং। আমি এটা বলতেছি কারণ টেক্সচার ব্রাশিংয়ের ব্যবহারটা এই স্টেজে এসে শুরু হবার কথা। আমি নিজেও টেক্সচারিং বা ওই জিনিসটা খুব একটা ভালো পারি না, তবে এইরকম একটা সেট আপ হয়ে যাবার পর আসলে টেক্সচার ব্রাশে হাত দেওয়া উচিত। যদিও আমি এই ভিডিওতে টেক্সচার ব্রাশ খুব একটা ইউজ করিনি, আসলে টেক্সচারিং আমি নিজেও খুব একটা পারি না। অনেকে আমাকে বলেন যে ব্রাশ সেট দিয়ে কিচ্ছু হবে না, এখানে একটাই ব্রাশ দিয়ে কিন্তু পুরো জিনিসটার কাজ মোটামুটি করা হয়েছে। যাই হোক, সেটা আর এক আলাপ। এদিকে রেন্ডারিংয়ের যে প্রসেস, সেটার প্রগ্রেসের একটা স্টেজে এসে যে জিনিসটা করি অনেক সময়, যেখানে এজগুলো মনে হয় একটু মনোটোনাস হয়ে যাচ্ছে সেখানে একটা ব্রেক করি। অর্থাৎ এই ব্রেকটা কেমন হয়, মানে হয়তো যেখানে শ্যাডোর এজ, ওই শ্যাডোর এজে নিচে আমার তো কালার এখন সেট আপ হয়ে গেছে, কালার একটা এনভায়রনমেন্ট সেট আপ হয়ে গেছে, তো নিচের যে ঘাস, ওই ঘাস থেকে কিছু কালার পিক করে এজগুলোকে ব্রেক করে দেয়া। এটা অনেক সময় আমরা যেটা হয় যে এই যে ঘাসগুলো একটু তো কলসির ওপর দিয়েও চলে আসতে পারে বা শ্যাডোর ওপর দিয়েও চলে আসতে পারে, একেবারে প্লেন এজ যদি না হয়। এই জিনিসটা আমার প্লেনের টেক্সচারটা যেমন ইন্ডিকেট করে, একই সাথে শ্যাডোর ভলিউম যে আছে বা ওখানেও যে কিছু অবজেক্ট আছে ওই জিনিসটাও ইন্ডিকেট করে। এই কারণেই এজগুলো মনোটোনি একটু ব্রেক করে দেয়া। তবে এটাও কিন্তু খুব মাইনিউট ডিটেল, এই ডিটেলগুলো ওই যে থাম্বনেইল ভিউ ওখানে কিন্তু কোনো ইফেক্ট ফেলবে না। মোহরের রেন্ডারিংয়ের সময় আমি যে প্যাটার্ন দেবো প্রথমে ভাবছিলাম, কিন্তু প্যাটার্নগুলো ফাইনালি দেইনি, কারণ মোহরগুলো আসলে আমার ছবিতে মূল অবজেক্ট না। মোহরগুলিতে রেন্ডারিংয়ের সময় জাস্ট আমি প্লেন যতটুকু ডিফাইন করা ইজিলি যায় সেইভাবে একটা চাঙ্ক ওখানে ধরে নিয়ে ওইভাবে রেন্ডার করছি। মোহরগুলির এজগুলি জাস্ট ডিফাইন করে দিছি। এজ ডিফিনিশনের ক্ষেত্রে সবচেয়ে আমার মনে হয় ভলিউমটা ডিফাইন করতে পারে অক্লুশন শ্যাডো আর কাস্ট শ্যাডো। এই দুটো জিনিস যখন প্রপারলি দেয়া যায় তাহলে কিন্তু ফর্ম শ্যাডো বা এটসেট্রা ওই জিনিসগুলো ম্যাটার করে না। এই শ্যাডো দুটা আর একটা লাইট, এটা দিলেই ভলিউম অনেকখানি ডিফাইন হয়ে যায়। এই রেন্ডারিংয়ের ক্ষেত্রে এই প্রিন্সিপালটা মাথায় রাখা জরুরি। অক্লুশন শ্যাডো, কাস্ট শ্যাডো আর লাইট, তিনটা জিনিস। এই তিনটা জিনিস যদি প্রপারলি সেট আপ করা যায় তাহলে 3D ভলিউম চলে আসে অনেক ক্ষেত্রে। যাই হোক, তো এই মোহরগুলোকে জাস্ট গোল গোল কয়েনের মতো ট্রিট করে এটাকে রেন্ডার করা, খুব একটা ডিটেল এখানে দেখা যাচ্ছে না। এটাও একটা ট্রিক আসলে আমি দেখছি, যে আমরা যে হাইলি রেন্ডার যেসব ছবি দেখি সেটা যদি
জুম করে দেখা যায়, বা অনেক সময় যে আর্ট স্টেশনে গেলে ছবিতে কিন্তু জুম করে দেখা যায়। জুম করে দেখলে দেখবেন যে ছবির অনেক মাইনর ডিটেলগুলো, যেমন বেল্ট বাকল, তারপরে এই কয়েন, লেদার প্যাটার্ন, টেক্সচার, বাটনস, হ্যাঁ, চেইন, এই জিনিসগুলো জুম আউট অবস্থায় কিন্তু মনে হয় যে এক্সট্রিম ডিটেল। যদি আপনি ব্রাশ ওয়ার্ক জুম ইন করে দেখেন তাহলে দেখবেন যে ওসব জায়গায় অনেক লুজ ব্রাশ ওয়ার্ক আছে। এটার কারণ হচ্ছে ওটার আইডিয়াটা জাস্ট সেল করা, ওখানের ডিটেলটা সবচেয়ে একেবারে এক্সট্রিম ডিটেলটা ইম্পর্টেন্ট না, বাট ওই মানে ফিলটা দেয়া যে ওখানে একটা ডিটেল আছে এবং এলিমেন্টটা ওই লাইট সেটআপে এক্সিস্ট করে। এই মোহরগুলোও এই ছবির ক্ষেত্রে অনেকটা ওরকম এলিমেন্ট। আমার মূল অবজেক্ট হচ্ছে কলসি, কিন্তু ওই যে লাইট সেটআপ, সেই লাইট সেটআপে যে এই মোহরগুলো এক্সিস্ট করতেছে ওই বিলিভেবিলিটিটুকু দেওয়ার জন্য তাদেরকে যতটুকু লাইট শ্যাডো দেওয়া দরকার ততটুকু দিয়ে আমি এখানে ছেড়ে দিচ্ছি। আবার এই ভাঙা অংশগুলো এগুলো হচ্ছে মানে টার্সিয়ারি ডিটেল। তো এগুলিতে ওই একই প্রসেসই, এগুলোকেও চাইলে আরও অনেক সময় নিয়ে পলিশ করা যায়, বাট কতটুকু পলিশ আমার জরুরি আর কতটুকু জরুরি না সেই জিনিসটা। একই সাথে এখানে স্টোরি এলিমেন্ট হিসেবে অ্যাড করার জন্য আমি কিন্তু মোহরের কলসির গায়ে বিভিন্ন ভাঙা অংশ, চাঙ্ক, এটসেট্রাগুলো দিচ্ছি। এই ক্র্যাকস বা এই টেক্সচার এগুলি দেবার সময় আমাদের কিন্তু লাইট এনভায়রনমেন্টটা মাথায় রাখা উচিত, কারণ দেখা যায় ওই ভাঙা এজগুলির ভিতরেও একটা ছোট্ট হাইলাইট আসে, ওই ভাঙা এজগুলিরও একটা ছোট্ট ভলিউম তৈরি করে, তারাও একটা ছোট্ট কাস্ট শ্যাডো ফেলে। এটা না দেয়া পর্যন্ত বিলিভেবিলিটিটা আসে না। এগুলো যদিও আসলে একটু অ্যাডভান্স লেভেলের ব্যাপার, মানে ফর্মের ওভারল্যাপ করলেই আমি দেখছি যে আসলে ডেপথটা আস্তে আস্তে ছবিতে ক্রিয়েট হয়। একটা মাইনর জায়গার ভলিউম সেটাও যদি লাইটের সাথে প্রপারলি ইন্টারাক্ট করে তাহলে ছবির বিলিভেবিলিটিটা বেড়ে যায়। এই যেমন স্ল্যাবের ভেতরে আমি যদি প্লেন রেখে দিতাম কোনো কিছু যায় আসে না, কিন্তু ছোট্ট একটা ভাঙা অংশ দেয়া হলো, দিয়ে যে একটা শ্যাডো সেট আপ করলাম, এই সেট আপ মানে শ্যাডো দিলাম, এটাতে ওই লাইট সেট আপটা যে এক্সিস্ট করে আরেকটু প্রমিনেন্ট হলো। এই কারণে আমি দেখছি যে অনেক জায়গায় ব্রোকেন বিটস, অনেক আর্মরের মধ্যে ভাঙা অংশ এটসেট্রা এই ডিজাইন এলিমেন্টগুলো অ্যাড করে কিন্তু জাস্ট একটু ইন্টারেস্ট ক্রিয়েট করা। তবে শুধু শুধু আমি একটা ভাঙা দাগ দিয়ে দিলেই হবে না, ওটাকে বিলিভেবল করার জন্য ওই আমার যে লাইট সেট আপ আমি তৈরি করলাম সেই লাইট সেট আপে ওটাকে বিলং করাতে হবে। এনিওয়ে, আমরা একদম শেষ দিকে রেন্ডারিং নিয়ে অনেক কিছু শেয়ার করলাম। যদি এই স্টেজে এসে আমি যেটা করি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাডজাস্ট করা, দেন দুইটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমি ইউজ করি। একটা হচ্ছে লেভেলস, যেটা দিয়ে কন্ট্রাস্ট সেট আপ করা হয়, আর একটা হচ্ছে কালার ব্যালেন্স। লেভেল, কালার ব্যালেন্স দুইটাকে ফটোশপে একটা শর্টকাট আছে Ctrl+L আর Ctrl+B, আমি ক্লিপ স্টুডিওতেও একই শর্টকাট করে নিয়েছি। এগুলি লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওখান থেকে অ্যাপ্লাই করা যায় ছবিতে। এগুলি দিয়ে জাস্ট ছবির টোনাল কারেকশান, একটু ভ্যালুর অ্যাডজাস্টমেন্ট, এইগুলি মেজর খুব একটা কারেকশান এখানে করার নেই। এইভাবেই মোটামুটি আসলে রেন্ডারিংটা ফিনিশ করা। তো এই সাথে শেষ হয়ে গেল ক্লিপ স্টুডিওতে 2D গেম অ্যাসেট তৈরির আমাদের টিউটোরিয়াল সিরিজের অনেক বিষয়গুলি হয়তো একটু লেন্দি হয়ে গেছে বা কোনো ভিডিও হয়তো একটু টেডিয়াস হয়ে গেছে। আমার এক্সপ্লেনেশনের ক্ষেত্রেও হয়তো অনেক জায়গায় কিছু গ্যাপ রয়ে গেছে। আপনাদের যে ভালো লাগা খারাপ লাগা সব মন্তব্যগুলি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি এই ভিডিওটা সিরিজটা ভালো লেগে থাকে বা আপনি যদি এই স্টেপগুলি ফলো করে কোনো প্রজেক্ট কমপ্লিট করে থাকেন তাহলে শেয়ার করতে পারেন আমার গ্রুপে। ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে করে ফেলুন, লাইক দিন, শেয়ার করুন এই ভিডিও সিরিজটি আপনার পরিচিত যারা ডিজিটাল আর্ট শিখতে চায় বা ক্লিপ স্টুডিওতে পেইন্টিং প্র্যাকটিস করার স্টেপস খুঁজছেন, টিউটোরিয়াল সিরিজ খুঁজছেন তাদের সাথে। আর একই সাথে আমাকে জানাতে পারেন যে নেক্সট টিউটোরিয়াল সিরিজগুলি কী টপিক নিয়ে আপনারা চাচ্ছেন। অনেকেই আমার কাছে ড্রয়িংয়ের বেসিক নিয়ে টিউটোরিয়ালস চাচ্ছেন, তবে আমি এখনও ভাবছি যে কীভাবে আগামী টিউটোরিয়ালগুলো ডিজাইন করা যায় বা চ্যানেলে আর নতুন কোনো কী কন্টেন্ট দেওয়া যায়। আপনাদের সাজেশনগুলি আমাকে অবশ্যই জানাবেন। আর এই তো চলতে থাকুক আঁকাআঁকি, কথা হবে নেক্সট ভিডিওতে। বাই।